হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা আলোচনা করব 2025 সালে মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটি আসার সম্ভাবনা খুব রয়েছে। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত আজকে 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হলো পল্লল শঙ্কু, বা পল্লল ব্যঞ্জনী। 2 নম্বর নদীবাঁক। 3 নম্বর অশ্বক্ষুর আকৃতির হ্রদ। তোমাদের সবাইকে বলবো আজকের এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, সবাই ভালো করে শুনবে, দেখবে ক্লাসটি। প্রথমে আমাদের আলোচনার বিষয় হলো পল্লল শঙ্কু বা পল্লল ব্যঞ্জনী। এই ভূমিরূপটি সাধারণত নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ করে সমভূমি অঞ্চলে নেমে আসে, সেখানে লক্ষ্য করা যায়, গড়ে উঠতে লক্ষ্য করা যায়। তাহলে নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নেমে হঠাৎ সমভূমি অঞ্চলে আসে, সেই স্থানে গড়ে উঠতে লক্ষ্য করা যায়। যখন নদী উচ্চ গতি থেকে সমভূমি অঞ্চলে আসে, তখন কি হয়, নদীর ঢাল কমে যায়, নদীর জলস্রোতের গতি কমে যায়, বাহিত পদার্থ সেই স্থানে সঞ্চিত হয়। কোন কোন বাহিত পদার্থগুলো সঞ্চিত হয়? প্রস্তরখণ্ড, পলি, বালি জমা হয়ে শঙ্কু আকৃতি সৃষ্টি করে। আবার যখন পাখার আকৃতি হয়, তাকে পল্লল ব্যঞ্জনী বলে।
আচ্ছা, আবার এই সংজ্ঞাটা আমি পুনরায় বলছি। নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নেমে হঠাৎ সমভূমি অঞ্চলে আসে, তখন সেই স্থানে সৃষ্টি হতে ইয়া লক্ষ্য করা যায়। যখন সমভূমি অঞ্চলে আসে তখন কি হয়, নদীর ঢাল কমে যায়, নদীর জলস্রোতের গতিবেগ কমে যায়, বাহিত পদার্থ সেই স্থানে সঞ্চিত হয়। যেই পদার্থগুলো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে আসছিল, তখন বাহিত পদার্থ যেমন প্রস্তরখণ্ড, পলি, বালি জমা হয়ে শঙ্কু আকৃতির ন্যায় যখন একটা ভূমিরূপের সৃষ্টি করবে বা পাখার আকৃতির হলে, তখন তাকে পল্লল ব্যঞ্জনী বলবে। শঙ্কু আকৃতির হলে তখন তাকে পল্লল শঙ্কু বলা হয়। এরপরে তোমরা উদাহরণ দেবে। উদাহরণ হলো উত্তরপ্রদেশের হরিদ্বার ও ঋষিকেশে কাছে ইহা দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশের হরিদ্বার ও ঋষিকেশের কাছে ইহা দেখা যায়। এইবারে তোমরা কি করবে, দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে। 1 নম্বর বৈশিষ্ট্য, পাখা বা শঙ্কুর মতো দেখতে হয়। পাখা বা শঙ্কুর মতো আকৃতি বিশিষ্ট হয়। 2 নম্বর, এর শীর্ষবিন্দু নদীর উৎসের দিকে থাকে। এবারে তোমরা ছবি দেবে। এরপরে ছবিটা আমি আঁকছি, ভালো করে ছবিটা তোমরা লক্ষ্য করবে।
এই হলো পলি শঙ্কু। এইবার আমরা আলোচনা করব নদী বাঁক। নদী বাঁকের সংজ্ঞা কি হবে? নদী বাঁক বা তার একটা ইংরেজি শব্দ রয়েছে মিয়েন্ডার। প্রথমে মিয়েন্ডার শব্দটি তুরস্কের বাকবুহুল নদী মিয়েন্ডারেস থেকে এসেছে। তাহলে এই মিয়েন্ডার শব্দটি এটা তুরস্ক শব্দ। কোথা থেকে এসছে? মিয়েন্ডারেস থেকে এসেছে। মিয়েন্ডার শব্দটি তুরস্ক শব্দ, মিয়েন্ডারেস থেকে এসেছে। ইহার অর্থ হলো বাকবহুল নদী। আচ্ছা, এইটা ছবি এঁকে বুঝিয়ে দিলেই হয়ে যায়। এই হলো নদী বাঁকের ছবি। আচ্ছা, মিয়েন্ডারের সংজ্ঞা: সমভূমি অঞ্চলের উপর দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ কমে যায়। ফলে সামনে কোনো বাধা পেলেই নদী গতিপথ পরিবর্তন করতে থাকে। অনবরত নদীর এই গতিপথ পরিবর্তনের ফলে নদীর বাঁকের সৃষ্টি হয়। নদীর গতিপথের আঁকাবাঁকা অংশকেই নদী বাঁক বলা হয়। আচ্ছা, এইটা আমি তোমাদের লিখে বুঝিয়ে দিচ্ছি। সমভূমি অঞ্চল দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ কমে যায়। ফলে সামনে কোনো বাধা পেলেই গতিপথ পরিবর্তন করতে থাকে। অনবরত নদীর
এই গতিপথ পরিবর্তনের ফলে নদীর বাঁকের সৃষ্টি হয়। নদীর গতিপথের আঁকাবাঁকা অংশকে নদী বাঁক বলে। আচ্ছা, আরেকবার পড়ে দিচ্ছি তোমাদের। মিয়েন্ডার শব্দটি তুরস্ক শব্দ মিয়েন্ডারেস থেকে এসেছে। সমভূমি অঞ্চল দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ কমে যায়, একদম গতিবেগ থাকে না। ফলে সামনে যা বাধা পাবে, বাধা পেলেই গতিপথ পরিবর্তন করতে থাকে অনবরত। এই গতিপথ পরিবর্তনের ফলে নদীর বাঁকের সৃষ্টি হয়। নদীর গতিপথের আঁকাবাঁকা অংশকেই নদী বাঁক বলে। এইবারে তোমরা উদাহরণ দেবে। উদাহরণ হচ্ছে নদিয়া জেলার জলঙ্গি নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। এইবারে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এটা ছবির মাধ্যমে তোমাদেরকে ছবি এঁকে ছবির মাধ্যমে ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমে আমি ছবিটা এঁকে নিই, তারপরে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো।
নদী যখন সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর কাইনেটিক শক্তি একেবারে কমে যায় এবং ঢাল কম থাকে এবং বহন ক্ষমতাও কমে যায়। পাশাপাশি অবস্থিত দুটি নদীর বাঁক যত বাড়ে তারা তত পরস্পরের কাছে এগিয়ে আসে। এই যে পাশাপাশি এই যে নদীটি এরকম করে আসছে তারা পরস্পরের দিকে এগিয়ে আসতে লক্ষ্য করা যায়। এই রকম দুটি নদী বাঁক মাঝখানে অবস্থিত সরু একটি খালের ভূমিরূপের সৃষ্টি করে। এটা হলো গ্রীবা অঞ্চল। এই গ্রীবা অবশেষে ক্ষয়প্রাপ্ত হতে হতে আর থাকে না। না থাকলে উভয় পাশে পলি সঞ্চিত হয়ে এইদিকে এই পুরোটাই পলি সঞ্চিত হয়। পলি সঞ্চিত হয়ে মূল অঞ্চল থেকে ইহা বিচ্ছিন্ন হয়ে যায় আর নদীটা এইভাবে করে সোজা পথে চলতে থাকে। তখন অশ্বের খুরের মতো আকৃতি বিশিষ্ট এই ভূমিরূপের যে সৃষ্টি হচ্ছে তখন তাকে আমরা অশ্বক্ষুর আকৃতি হ্রদ বলি বা হ্রদ বলছি। আচ্ছা, এইটা আমি ছবিটাকে ভালো করে তোমাদের বললাম। এবারে এই নোটসটা আমি লিখে দিই। অশ্বক্ষুরাকৃতির হ্রদ। সমভূমি অঞ্চলে নদীর কাইনেটিক শক্তি কমে যায়। ঢাল কম থাকে এবং বহন ক্ষমতা কমে যায়। পাশাপাশি অবস্থিত দুটি নদী বাঁক যত বাড়ে তারা তত পরস্পরের কাছে এগিয়ে আসে। এইরূপ দুটি নদী বাঁকের মাঝখানে অবস্থিত সরু এক ফালি ভূমিকে বাঁক গ্রীবা বলে। অবশেষে বাঁক গ্রীবা সম্পূর্ণ ক্ষয় হয়ে গেলে নদী
বাঘটি পরিত্যক্ত হয়। ওই পরিত্যক্ত নদী বাঁকের উভয় প্রান্ত পলি সঞ্চিত হলে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতি হবে সৃষ্টি হয়। উদাহরণ দিবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর দুপাশে দেখা যায়। ক্লাসটি শেষ করছি। আশা করছি সবার এই ভিডিওটি ভালো লাগছে। এরপরে আবার নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে বাদ বাকি যেইগুলি রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই বিষয়বস্তুটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমি বলবো সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে সবাই ক্লিক করো যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিওগুলি আসে। এইভাবে করে আমি বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আবার সবাই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ।